This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছি সেটা অত্যন্ত জরুরি অনুষ্ঠান এবং আমার ধারণা এখনো পর্যন্ত এই বিষয়টির মধ্যে ভয়ঙ্কর কিছু ঘটনা লুকিয়ে থাকা সত্ত্বেও ভারতবর্ষের অন্যান্য টিভি চ্যানেল ইত্যাদি বা পোর্টালরা দেখালো, বাংলা চ্যানেলরা এখনো পর্যন্ত এটাকে ধরে উঠতে পারেনি। কিন্তু আমাদের একটা নৈতিকতার প্রশ্ন আছে এবং এনকে ডিজিটাল সে কারণেই এই বিষয়টিকে ধরেছে এবং আমাদের প্রধান অনির্বাণ বিশ্বাস আমাকে খুব স্ট্রিক্টলি বলেছে যে এটা ধরা দরকার, কারণ ভারতবর্ষের বুকে, বিশেষ করে ভারতবর্ষের স্বপ্ন নগরী মুম্বাই বা বম্বের বুকে যে ঘটনাটি ঘটে গেল তার আগে পরে কি ব্যাপার রয়েছে, তো এখনো পর্যন্ত সম্পূর্ণ তথ্য আমাদের কাছে না আসলেও, মানে ধরুন শনিবার সকাল অবধি কিছু কিছু তথ্য এসছে যেগুলোর উপর ভিত্তি করে, কিন্তু তথ্যটা বড় কথা না, ঘটনাটা ঘটলো কেন, ঘটনাটার সঙ্গে কে কে যুক্ত থাকতে পারে তার একটা আবছা আবছা ব্যাপার দেখা গেছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে যে আরজি করে নির্যাতিতার খুন এবং ধর্ষণ এই দুটির মানে 24 ঘন্টার মধ্যেই আর কয়েক ঘন্টা বাদেই, যদিও আরজি করে নির্যাতিতার দোষীকে তা মাননীয় বিচারপতি জানিয়ে দেবে, কিন্তু তার আগে এটা করবার আগে বলছি যে আজকে যদি শহর কলকাতা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ হতো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন হতো, তাহলে কিন্তু এতক্ষণে বম্বের বাংলার নাতি বম্বেতে অবস্থিত সৈফ আলী খানের উপর যে হিংস্র আক্রমণ হয়েছে তার নিশ্চয়ই এতক্ষণে তার একটা উত্তর পাওয়া যেত। এবার আবারও বলছি যে বম্বে বা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি এটাই কিন্তু সৈফ আলী খানের একমাত্র পরিচয় নয়। সৈফ আলী খান ঠাকুর পরিবারের নাতি এবং নবাব বংশের বর্তমান সন্তান। আপনারা নিশ্চয়ই জানেন যে সৈফ আলী খান, ওই যে দেখুন তার যে কাণ্ড কারখানাগুলো হয়েছে তার উপর ছুরিকাঘাত করা হয়েছে, সেই লোকটি নেমে আসছে, ধরা হয়েছে। আপাতত জানা গেছে যে তিনি অ্যাবসলিউটলি এক উগ্রবাদী, ধর্মের দিক থেকে তিনি হিন্দু, এবং শুধু হিন্দু বললেই সমস্যার সমাধান হবে না, উগ্র হিন্দু। এবং কি ঘটনা ঘটেছে আপনারা ছবির পর ছবি দেখতে দেখতে আমি আমার বিবরণটা জানাই। আজকের অনুষ্ঠানের নাম বোম্বাইয়ে বোম্বেটে। আপনারা জানেন যে সত্যজিৎ রায়ের বিখ্যাত উপন্যাস ফেলু উপন্যাস বোম্বাইয়ে বোম্বেটে গল্প অনেকেই পড়েছেন এবং অনেকেই কিন্তু আপনারা বম্বের চলচ্চিত্র জগৎ বা এই বম্বে শহর বা মুম্বাই শহর যে স্বপ্ন নগরী তার সম্বন্ধে অনেক কিছু ভাবতে পারেন। আপনাদেরকে প্রথমেই বলি যে এই অনুষ্ঠানটা করবার দায়িত্ব এ কারণে আমাকে দেওয়া হয়েছে যে আমার জীবনের প্রথম ভাগ এবং দীর্ঘদিন বারংবার আমাকে শহর মুম্বাইতে যেতে হয়েছে, থাকতে হয়েছে, কাজ করতে হয়েছে। ফলে বম্বে শহরটি কলকাতার পরেই, কলকাতা আমার জন্মস্থান, কাজেই কলকাতা আমার সব থেকে প্রিয় জায়গা হবেই, মানে ইচ্ছা অনিচ্ছা যাই হোক না কেন। কিন্তু বম্বে আমার ফেভারিট মোস্ট সিটি। আপনারা যদি বলেন যে বম্বে কেন, দিল্লি কেন নয়, ব্যাঙ্গালোর কেন নয়, হ্যাঁ ব্যাঙ্গালোর আমার দুর্দান্ত লেগেছে, দিল্লি আমার খুব চমৎকার মনে হয়েছে, কিন্তু বম্বে আমার কাছে একটা ভয়ঙ্কর প্রিয়, কারণ বম্বে আমাকে প্রচুর দিয়েছে। আমার আজকে চলার পথকে বম্বে অনেকটাই সুগম করেছে। আমার প্রথম কর্মজীবন বম্বেতে এবং সেটা 80-র দশকে একবারে গোড়ার দিকে। তো ফলে বম্বে শহরের উপর আমার যেমন আকর্ষণ, আমি প্রথম বম্বেতে যাই খুব ছোট্টবেলায়, সাম টাইম অফ 69 টাইম। আমার মানে ডাক্তার পিসি একজন ছিলেন, তিনি প্রয়াত, বিয়ে করেননি, আমাকে বেড়াতে নিয়ে গেছিলেন, কারণ আমার ছোটবেলায় মা মারা যায়, বাবাও মানে আমাদের পেছনে খুব দৌড়ঝাঁপ করতেন না, পিসিদের কাছেই আমি মানুষ। তো সেই পিসি কোথাও আমাদের নিয়ে যাওয়া হয় না বলে আমাদের ভাই বোনকে বম্বেতে নিয়ে গিয়েছিলেন। বম্বে কেন আরো অনেক জায়গায় ঘুরিয়েছিলেন। তো তখন আমি ছোটবেলা বুঝতে পারিনি যে বম্বে শহরের মহিমা কি।
তবে সিনেমা আর্টিস্টরা থাকে টাকে ইত্যাদি, তখন সিনেমার প্রতি অত আকর্ষণ ছিল না, সামটাইম অফ 68-69। তবে হ্যাঁ, সিনেমা আর্টিস্টদের নাম দাম শুনেছি। আমি যখন বম্বেতে যাই প্রথম, আমার কাছে কিন্তু এটা চমৎকার শহর মনে হয়েছে, দারুণ জায়গা, কত আর্টিস্ট থাকে এখানে, কত ক্রিকেটার থাকে। তখন সুনীল গাভাস্কর বোধহয় সদ্য উঠেছে কি ওঠেনি এরকম একটা, যাই হোক, না ওঠেনি, আসেননি। তো সেই বম্বে শহর আমার কাছে ভীষণ প্রিয় হয়ে উঠলো। তার পরবর্তী অধ্যায়ে আমি বারংবার বম্বেতে গেছি, এবং সেকেন্ড যেবার যাই সেটা হচ্ছে সাম টাইম অফ 1980, এবং আমার ট্রেন থেকে নেমেই মনটা ভালো হয়ে গেল এবং দারুণ লাগলো। সেটা আমাদের কলেজ চলাকালীন, বোধহয় ফোর্থ ইয়ার ফাইনাল পরীক্ষা দেওয়ার পর, ফিফথ ইয়ারের আগে আমি বম্বে শহরে যাই, এবং তারপরে থেকে চাকুরি জীবন বা বিভিন্ন সময় বম্বেতে আমার বারংবার যাওয়া হয়েছে। আমার দারুণ লাগে বম্বে। এবং আপনারা জানেন যে বম্বে সম্বন্ধে অনেক গল্প রয়েছে, যে বম্বেতে এই হয় ওই হয়, ক্রিমিনালরা ঘুরে বেড়ায়, এই নিয়ে অন্তত 50-60টি ছবি হয়ে গেছে যে বম্বেতে ক্রাইম কিভাবে হয়। সেগুলো সিনেমায় নেহাত। আমি 80 সাল থেকে আজ 2025, 45 বছর, অলমোস্ট অলমোস্ট কেন, ফ্যাক্ট, আমি বম্বেতে গেছি। বম্বেকে কখনোই আমার মনে হয়নি যে সন্ত্রাসবাদীদের আখড়া, যদিও বম্বের উপর বোম ব্লাস্ট হয়েছে, গুলি করে খুন করা হয়েছে, বিরাট বিরাট ঘটনা হয়েছে, কিন্তু সেগুলো কতগুলো টাইমের উপর হয়েছে। কিন্তু মূলত অত্যন্ত শান্তিপ্রিয় শহর, এবং সেই শহরে গেলে আপনারই ভালো লাগবে। এখন শেষবার আমি যেটা গেলাম সেটা হচ্ছে কি 2016, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ সঙ্গী হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। তো এইবারকার বম্বে, মানে লাস্ট যেবার গেলাম 2016, এই সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্য সফর ছিল সেটা। তো সেখানে আমি আম্বানির বাড়িতে গেছি দিদির সঙ্গে, বা বিভিন্ন প্রোগ্রাম, দুটি 5 স্টার হোটেল, যে দুটো 5 স্টার হোটেলে আমরা গিয়েছিলাম, একটা তাজ আরেকটা ওবেরয়, দুটিতেই কিন্তু সেই গুলিগোলা চলেছিল, আপনারা জানেন, আজমল কাসফের হাতে। তো সেই ঘটনাগুলো ভয়ঙ্কর। এবং বম্বেতে ট্রেন উড়িয়ে দেওয়া বা প্রায় 250 উপর মানুষের মৃত্যু, সেটাও ভয়ঙ্কর ঘটনা। আদার দেন দিস, 80 সাল থেকে আমার কখনোই বম্বে শহরকে খুব একটা ভয়ঙ্কর মনে হয়নি। আমি ভবানীপুরের পর বহু রাস্তা আমি চিনি না কলকাতা শহরে, কিন্তু বম্বের প্রপার বম্বে, মানে যেটা একেবারে চার্চগেট থেকে শুরু করে আপনার কি বলা যায়, ভিলে পারলে ফারলে অব্দি যত রাস্তাঘাট আছে, আমার সমস্ত মুখস্থ, সমস্ত জায়গায় আমি গেছি। ফলে কেমন আমার একটা অধিকার রয়েছে এই বম্বেতে যাওয়ার। এবং বম্বেতে আমি বহু শিল্পীর বাড়িতে গেছি, এবং বম্বেতে আমি একবার প্রোগ্রাম কভার করতে গিয়েছিলাম, মুম্বাই উৎসব। সেটা হচ্ছে গিয়ে আমি সিটিভিএন থেকে গিয়েছিলাম 2005, 2005-5 জানুয়ারি, এই টাইমটাতে। এবং সেই মুম্বাই উৎসবে আমি একটা ছোট্ট চ্যানেল, কেউ জানেও না, কিন্তু আমি অনেকের ইন্টারভিউ সেখানে নিতে পেরেছিলাম, অনিল কাপুর থেকে শুরু করে। কারণ এই মুম্বাই উৎসবে কিন্তু সমস্ত ফিল্ম স্টার, ক্রিকেটার প্রত্যেকে সেই উৎসবে উপস্থিত হয়েছিল। তো বম্বেতে মজাটা কি হতো জানেন, বম্বেতে যখনই পৌঁছাতাম, যখন ফিরতাম বাড়িতে, তখন খুব মজা লাগতো বাড়ি ফিরছি। তখন আমাদের গীতাঞ্জলি এক্সপ্রেস, আজকেও বোধহয় তাই টাইমই রয়েছে সকাল, কারণ তখন প্লেনে যাওয়ার পয়সা আমার ছিল না, বা প্লেনে যাতায়াত করার পয়সা ছিল না। তো আমরা গীতাঞ্জলি এক্সপ্রেসে ফিরতাম, এবং গীতাঞ্জলি এক্সপ্রেস ঠিক 6টার সময় বম্বে ভিটি থেকে, এখন যেটা শিবাজির নামে হয়েছে, সেখান থেকে 6টায় ছাড়তো। ফলে রাত্রিবেলা বেঙ্গল লজ, যেটা বম্বের একমাত্র বাঙালি হোটেল, সেখানে আমি বরাবর উঠেছি। এবং দিদির সঙ্গে সফরের সময় আমি দিদিকে রিকোয়েস্ট করেছেন যে আমাকে একটু বেঙ্গল লজে থাকতে দিন, আমার খুব সেন্টিমেন্ট জড়িয়ে রয়েছে। তিনি বললেন আচ্ছা। তো সেই বেঙ্গল লজ থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে কি বম্বে বিচ। তো আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর লাগেজগুলোকে ওই রিসেপশনে রেখে হোটেল ছেড়ে দিয়ে সারা রাত বম্বেতে ঘুরে বেড়াতাম। ক্রফোর্ড মার্কেট বলে একটি মার্কেট রয়েছে, সেই ক্রফোর্ড মার্কেটের পাশেই আরেকটি দিকে বম্বে কর্পোরেশন, যে কর্পোরেশন নিয়ে নানান কথা, এবং পুলিশের হেডকোয়ার্টার, সবগুলো কিন্তু ওই অঞ্চলে। এবং এটা হচ্ছে মুম্বাই 1, চার্চগেটের সামনে। ফলে চার্চগেট না, বম্বে ভিটির সামনে। এবং সারা রাত ঘুরে বেড়াবার সময় আমার কখনো মনে হয়নি যে এই শহরের মধ্যে ক্রিমিনালরা ঘুরে বেড়াচ্ছে অল লাইক দ্যাট। কারণ সেখানে কিন্তু সারা রাত পুলিশের গাড়ি যাতায়াত করে, শিবসেনার নাইট, ভুলাল যা হোক। তো
সেইখানে যেতাম, বেকারিজ বিস্কিট তৈরি করতো, সে সমস্ত দেখতাম টেতাম। তারপরে গরম বিস্কিট 1 কেজি 2 কেজি বাড়ির জন্য কিনে নিয়ে আসতাম। এই ছিল আমার বম্বে সফর। এবং বম্বেতে, প্রপার বম্বে সিটিতে এমন কোনো সিনেমা হল নেই যেখানে আমি সিনেমা দেখিনি। সেটা দেখার মজাও ছিল। বম্বেতে আগে রিলিজ করতো, পরে কলকাতায় এসে গল্প টল্প করতাম খুব ডাট সহযোগে, যে কুরবানি দেখে এসছে, বলে কিরম সিনেমা ইত্যাদি। যাই হোক, বোর করছি না আপনাদের। তো সেই বম্বে শহর এখন একটি সিনেমা হলও অবশিষ্ট আছে বলে আমার জানা নেই। তবে শুনেছি নিউ এক্সেলসিয়ার্স বা সিনেমা কেন্দ্রিক জায়গা হচ্ছে কি আদত ভারতবর্ষের বুকে বম্বে। এবং বম্বে শহরে যারা সিনেমার সঙ্গে যুক্ত, সেখানে অসংখ্য বাঙালি একসময় ছিল। বিমল রায় থেকে শুরু করে, গুলজারকেও আমি বাঙালি ধরবো, সেখান থেকে শুরু করে একেবারে ইদানিং কালের কুমার শানু বা অভিজিৎ বাঙালিদের ঠাসা ফিল্ম ওয়ার্ল্ড। তো বম্বে শহরের মধ্যে মানে ফিল্ম ওয়ার্ল্ড, মানে বলিউড যাকে বলা হয়, সে বলিউডের মধ্যে যারা নায়ক এক সময় হয়েছেন বা যারা অভিনয় করেছেন, তার মধ্যে হিরোরা থাকতেন পাঞ্জাবি। মানে দিলীপ কুমারও কিন্তু পাঞ্জাবি। মুসলিম হলে কি হবে, তিনি পাকিস্তান থেকে এদেশে চলে আসেন আর পাকিস্তানে ফিরে যাননি। দেবানন্দ বলুন, মনোজ কুমার বলুন, রাজেন্দ্র কুমার বলুন, ধর্মেন্দ্র, সকলেই কিন্তু পাঞ্জাবি হিরো থাকতো। বাঙালি হিরো বলতে মিঠুন, বিশ্বজিৎ তার আগে। সেরকম মানে আহামরি লাফালাফি করার মতন কিছু না। একটা টাইমে মিঠুন নাম করেছিলেন ঠিকই। আর হিরোইনদের মধ্যে একটা বড় অংশ থাকতো মুসলিম নায়িকা একটা সময়, যেমন নার্গিস ছিল, যেমন ধরুন আপনার মধুবালা ছিল, সুরাইয়া ছিল। মানে আমাদের আগে প্রজন্মের ব্যাপার। পরবর্তী অধ্যায় ক্যাটরিনা কাইফ ইত্যাদি মুসলিম নায়িকা ভীষণ, এবং তারা মানে সাংঘাতিক সুন্দরী। ব্যতিক্রম কিছু ছিল ডেফিনেটলি, যেমন মাধুরী দীক্ষিত, শ্রীদেবী এটসেট্রা এন্ড এটসেট্রা। কিন্তু বাঙালি হিরোইন প্রচুর ছিল। মালা সিনহা থেকে তাদের যাতায়াত শুরু হয়েছিল। মালা সিনহার পর সেখানে অভিনয়ে যায় শর্মিলা ঠাকুর। শি ইজ অলসো সাপোজ টু বি এ বিগ লেডি, মানে বড় পরিবার, ঠাকুর পরিবারের মেয়ে এবং নবাব পরিবারের বউ। তারপর ধরুন মৌসুমী চ্যাটার্জি গেল, রাখি গুলজার গেলেন। মৌসুমী চ্যাটার্জি, রাখি গুলজার থেকে শুরু করে তার পরবর্তী অধ্যায়ে এখন তো অনেক নায়িকা গিয়ে ওখানে অভিনয় করছেন। বাঙালি নায়িকাদের একটা আভিজাত্য ছিল। আর সুরকার বলতে একচেটিয়া কিন্তু বাঙালিদের আধিপত্য ছিল। যদিও শঙ্কর জয়কিশন, লক্ষ্মীকান্ত, পেয়ারেলাল, কল্যাণজি আনন্দজি থাকলেও তখন ব্যতিক্রমী মিউজিক বা জম্মাট মিউজিক বলতে আমরা প্রথম যে নামতে পাই সেটা শচীন কর্তার, এস ডি বর্মন, তারপরে সলিল চৌধুরী, তারপরে অনিল রায় না অনিল সেন, মানে গীতা দত্তের দাদা থেকে শুরু করে আর ডি বর্মন সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুরকার বলে আমি মনে করি, মানে ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান কালচারের সুরকার। বাপ্পি লাহিড়ী থেকে শুরু করে এখন তো অনেকেই সুর দিচ্ছেন ওখানে। গানের দিক থেকে আপনি যদি দেখেন, কিশোর কুমার থেকে শুরু করে আজকের অভিজিৎ অব্দি, এবং অন্যদিকে আশা ভোসলে যদিও বাঙালি না থাকলেও তিনি বাংলা খুব ভালো জানতেন এবং বাঙালির বউ ছিলেন। তো বাঙালিদের একটা আধিপত্য সেখানে ছিল। কিন্তু তারপর 90 দশক থেকে সিনারিওটা পরিবর্তন হতে আরম্ভ করলো বলিউডে। সেখানে 4 খানের উপর দাঁড়িয়ে থাকলো কিন্তু বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রি। কারা তারা? যথাক্রমে প্রথম যিনি আসেন ফিল্মে, তিনিও ফিল্ম ওয়ার্ল্ডের লোক, আমির খান। আমির খানের বাবা তাহির হোসেন খান ছিলেন ডিরেক্টর, এবং জ্যাঠা, আমির খানের জ্যাঠা, এখন তো দেখুন বৃদ্ধ হয়ে গেছেন আমির খান। এই তো আজকে থেকে তিনি সিগারেট ছেড়ে দিয়েছেন। তিনি চেন স্মোকার ছিলেন কোন একটা সময়, শুনলাম এই শনিবার থেকে তিনি আর সিগারেট খাবেন না বলে প্রতিজ্ঞা করেছেন। তো আমির খানদের পরিবার খুব বর্ধিষ্ণু পরিবার ছিল। আমির খানের বাবা ছিলেন তাহির হোসেন, আর নাজির হোসেন ছিলেন জ্যাঠা বা কাকা সামটাইম। এবং যত হিট ফিল্ম, ইয়াদো কা বারাত থেকে শুরু করে, প্যার কা মৌসুম থেকে শুরু করে বিভিন্ন হিট ফিল্ম এই নাজির হোসেন এবং তাহির হোসেনরা করেছে। এবং বলেই বাহুল্য যে এই আমাদের আমির খানকে কিন্তু প্রজেক্ট বা প্রেজেন্ট করেছে এই তাহির হোসেন এবং নাজির হোসেন। এরা কিন্তু আদতে পাঞ্জাবি, মানে এরা পাঞ্জাব থেকে এসে ওখানে সেটেল করেছে। এরপরে যে নায়কের কথা বলতে হয়, যিনি তার পরেই এসছেন, তিনি হচ্ছেন সালমান খান। সালমান খান ইজ এ ইউনিক অ্যাক্টর, এবং সবচাইতে সুন্দর দেখতে যত নায়ক রয়েছে তাদের মধ্যে বরিষ্ঠ ধর্মেন্দ্রের পরে এত সুন্দর চেহারার আর্টিস্ট তো পাওয়া যায় না। সালমান খান এক্সট্রাঅর্ডিনারি,
বিরাট হৃদয়ের মানুষ, গত বছর দিদির অনুষ্ঠানে এসেছিলেন। এবং সালমান খানের কাছে আপনি যদি পৌঁছাতে পারেন কোন রকম ভাবে, কোনো আর্থিক সাহায্য থেকে শুরু করে হসপিটালের সাহায্য, সালমান খান একেবারে নির্বিদ্বিধায় আপনাকে টাকা দিয়ে পয়সা দিয়ে আপনার সমস্ত কিছু করে দেবে। কত অভাগা মেয়ের বিয়ে দিয়েছেন এবং কত অভাগা সংসারকে দেখেছেন সালমান খান, সেই গল্প আপনারা জানেন না, আরেকদিন বলা যাবে। অসাধারণ। সালমান খানের ফ্যামিলিও কিন্তু ফিল্মি ওয়ার্ল্ডের ফ্যামিলি। তার বাবা সেলিম খান ছিলেন, গান লিখতেন, গল্প লিখতেন এবং একটা সময়, এবং তার 3 ছেলের মধ্যে অন্যতম বড় ছেলে হচ্ছে গিয়ে সালমান। তো সালমানের পরিবার বর্ধিষ্ণু পরিবার ছিল, দে আর বেসিক্যালি মারাঠি। এবং সালমান খানের বাড়িতে এখনো গণেশ পুজো হয়, মুসলিম হলে কি হবে। এরপরে যে ভদ্রলোকের নাম বলতে হয়, তিনি হচ্ছেন শাহরুখ খান, সুপারস্টার বলে যাকে খ্যাতি দেওয়া হয়। শাহরুখ খান ইজ আ ডিফারেন্ট। শাহরুখ খান পাঞ্জাবি, মানে দিল্লির ছেলে, হাইলি কোয়ালিফাইড, প্রচুর পড়াশোনা করা এবং MBA পর্যন্ত করেছেন। এবং সেগুলো পড়াশোনা করার পর, দরিদ্র পরিবার, খুব বড়লোক পরিবারের ছেলে নন শাহরুখ খান, খুব কষ্টের সৃষ্টে তিনি কিন্তু সেটেল হয়েছিলেন বম্বেতে। এবং হি ইজ বেসিক্যালি পাঞ্জাবি, এবং তার প্রথম ভাষাটাও পাঞ্জাবি ভাষা। কিন্তু দিল্লিতে মানে বম্বে থেকে তিনি ধীরে ধীরে হিন্দি শিখেছেন, হিন্দির উর্দু মিক্সড যেভাবে সিনেমা হয়। এবং আপনারা অনেকেই শাহরুখ খান, এবং শাহরুখ খান বাংলার তো কোনো একটা সময়, বিরাট সময় ধরে তিনি অ্যাম্বাসেডার ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় ছিলেন। এখন আছেন কিনা জানি না, বিতর্কে যেতেও চাই না। এবং কলকাতা নাইট রাইডার্স তিনি কিনেছেন এই কারণে যে তার যত ফ্যান ফলোইং রয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম রয়েছে এই বাংলায় এবং বাংলাদেশে। ম্যাক্সিমাম ঘরে ঘরে শাহরুখ খানের ফ্যান। এবং আমার শেষ যে খান, তিনি হচ্ছে সাইফ আলী খান, যাকে নিয়ে আজকের ঘটনা। এই সাইফ আলী খান, প্রাথমিকভাবে তাকে মনে হয়েছিল যে এই তো চকলেট হিরো, লালটু মার্কা চেহারা, কিরকম একটা মেয়েলি ভাব, শর্মিল ঠাকুরের মুখটা ভেসে উঠেছে। আচ্ছা, তার সম্বন্ধে কত কথা, কিন্তু আপনাদের বলি, হি ইজ অলসো সাম এক্সটেন্ট জাট মুসলিম। হি ইজ অ্যাকচুয়ালি ফ্রম হরিয়ানা। হরিয়ানাতে পাতাউদি বলে যে জায়গাটি রয়েছে, সেখানে তার পূর্বপুরুষরা জমিদারি কেন রাজত্ব করেছে, রাজা ছিলেন তারা, নবাব, এবং তানবীর ছিলেন তার পূর্বপুরুষরা। এই সাইফ আলী খানের দাদু ইফতিকার আলী খান, তিনি ইংল্যান্ডে থাকতেন এবং ইংল্যান্ড টিমের তিনি ক্যাপ্টেন হয়েছিলেন কোন একটা সময়, ইংল্যান্ড টিমের ক্যাপ্টেন। এবং তারপরে তিনি চলে আসেন ভারতবর্ষে তার পুত্রকে নিয়ে। পুত্রের নাম হচ্ছে গিয়ে টাইগার পাতাউদি, এক সময় যার নাম ছিল মনসুর আলী খান পাতাউদি বা নবাব অফ পাতাউদি নামে তিনি বিখ্যাত ছিলেন। তো সেই ইফতিকার আলী খান পাতাউদি, মানে প্রথম পাতাউদি, তিনি ইন্ডিয়ারও ক্যাপ্টেন ছিলেন, ইংল্যান্ডেরও ক্যাপ্টেন ছিলেন, মানে স্বাধীনতার আগে স্বাধীনতার পরে। তারপরে তার ছেলে পাতাউদি, সেই ঘটনা মানে এত ইন্টারেস্টিং, মানে নবাব পাতাউদি বা টাইগার পাতাউদি, সেই ঘটনা বলবো। এবং সাইফি আজকে আমাদের ঘটনার অংশ বিশেষ, তো সেই ঘটনাটা বলবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। চলে আসি নবাব বংশে সাইফ আলী খানের বাবা টাইগার পাতাউদি। তিনি 18 বছর বয়স থেকেই কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত, এবং তিনি অক্সফোর্ডে পড়াশোনা করতেন। অক্সফোর্ড থেকে তিনি গ্র্যাজুয়েট হয়েছিলেন। অ্যাবসলিউটলি 100% সাহেব ছিলেন।
এবং তিনি উর্দু বা হিন্দি কোনোটাই ভালোভাবে বলতে পারতেন না। তিনি ইংরেজি ছাড়া দ্বিতীয় ভাষা তিনি জানতেনই না, এবং খুব জেদি মানুষ ছিল, খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিলেন। কোনো একটা সময় তাকে ক্রিকেট টিম থেকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়, তখন আনন্দবাজার গোষ্ঠী তার পাশে এসে না দাঁড়ালে হয়তো টাইগার পাতাউদিকে খুঁজে পাওয়া যেত না। এত বড় কথাটা বলছি, অন্যায় করেছিলেন ইন্দিরা গান্ধী তার সঙ্গে। যাই হোক, তাদের জমিদারি কেড়ে নেওয়া হয়েছিল এবং নবাব উপাধিও কেড়ে নেওয়া হয়েছিল, নানান ঘটনা ঘটেছিল। যাই হোক, সেই তর্কে যাচ্ছি না। তো একটা গাড়ি অ্যাক্সিডেন্টে তার বাঁ চোখটা নষ্ট হয়ে যায়, এবং বাঁ চোখটা নষ্ট হওয়ার পর তিনি ক্রিকেট খেলতেন ডান চোখে। এবং আপনাদের বলি, তখন মানে হল গ্রিফিথ এই ধরনের সমস্ত সুপার ফাস্ট বোলার, সিমসন, ববি সিমসন থেকে শুরু করে নানান ক্রিকেটার যখন খেলতেন, তখন তাদের টিমে ম্যাকেনজি থেকে কনলি থেকে মানে সুপার ফাস্ট বোলাররা ছিল। তখন হেলমেটও ছিল না। পাতাউদি বাঁ চোখে দেখতে পারতেন না, অথচ বাঁ চোখে না দেখলে ক্রিকেটটা খেলা যায় না। তিনি একটা হোয়াইট ক্যাপ পরতেন এবং বাঁ দিকটাকে গার্ড করে ব্যাট করতেন না, মানে একটা চোখে যাতে তিনি অরিজিনালি দেখতে পারেন। এই করে তিনি খেলেছেন। খুব যে দারুণ দুর্দান্ত খেলে মানে তার স্কোর আছে এমন না, কিন্তু একটা দিল্লিতে তিনি 203 নট আউট ছিলেন। দেখুন, আমার মুখস্থ এগুলো, আমি ক্রিকেট নিয়ে যে কেন করি না আমি জানি না। এবং তিনি ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছিলেন একটা অদ্ভুত কারণে, যে ওয়েস্ট ইন্ডিজের যে টিম গিয়েছিল ইন্ডিয়ার, সেই টিমের ক্যাপ্টেন ছিল বম্বেরই নরি কন্ট্রাক্টর। গ্রিফিথের একটা বাউন্সারে তার মাথার কুলি উড়ে যায় ইয়েতে, ওয়েস্ট ইন্ডিজে। সঙ্গে সঙ্গে তাকে হসপিটালাইজ করা হয়। তখন ফ্র্যাঙ্ক ওরেল ছিলেন ওয়েস্ট ইন্ডিজের, তিনি ব্লাড দিয়েছিলেন নরি কন্ট্রাক্টরকে। কিছুদিন আগে তিনি দেহ রাখলেন। তো নরি কন্ট্রাক্টর খেলা থেকে যখন বেরিয়ে যান, তখন টিমের সেকেন্ড ম্যান বলতে যিনি ছিলেন তিনি চাদু বলতে, কিন্তু তার থেকেও খেলার ম্যাচুরিটি ছিল নবাব পাতাউদি বা টাইগার পাতাউদি। তাকেই ক্যাপ্টেন করা হয়। মাত্র 21 বছর বয়সে ইন্ডিয়ার ক্যাপ্টেন হন। তো এই একটি বংশে পাতাউদি প্রেমে পড়েন শর্মিলা ঠাকুরের, এবং সেই প্রেমটাও খুব অদ্ভুত। মানে ফ্রান্সে একটি অনুষ্ঠানে গিয়ে তিনি শর্মিলাকে বলেন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। প্রাথমিকভাবে ঠাকুর পরিবারের আপত্তি ছিল মুসলিম লোকের সঙ্গে বিয়ে হবে, কিন্তু অবশেষে অত বড় একটা পরিবার, অত আভিজাত্যপূর্ণ পরিবার, পাতাউদির সঙ্গে তার বিয়ে হয়। পাতাউদি মানে আই মিন টাইগারের সঙ্গে তার বিয়ে হয়। এন্ড শর্মিলা ইজ লিভিং আ ভেরি হ্যাপি লাইফ। নবাব পাতাউদি কিছুদিন আগে মারা গেছে। তো তার যে সন্তান, মানে টাইগার চাইতেন যে তার ছেলেও কিন্তু তাদের মতনই বংশানুক্রমিক ক্রিকেটার হোক। কিন্তু ক্রিকেটটা শুরুও করেছিলেন সাইফ, এবং খুব ভালো খেলতেনও, কিন্তু উপযুক্ত জায়গা পাননি। মানে ঠিক বড় হয়ে ওঠার জায়গায় তার যে সমস্যা হতো, যে বাবাও ব্যস্ত। তখন স্পোর্টস ওয়ার্ল্ড বলে একটা পেপার বেরোতো আনন্দবাজার গোষ্ঠী, তার এডিটর ছিলেন পাতাউদি, এবং শর্মিলা ঠাকুর তখন সিনেমা নিয়ে ব্যস্ত। ফলে ছেলে যদিও পড়াশোনায় খুব ভালো ছিল সাইফ, মানে ওদের পরিবারে পড়াশোনা না জানলে কিছু করা যাবে না, কিন্তু ক্রিকেটটার পেছনে ধ্যান দিতে পারেননি, তিনি সিনেমাতেই আসেন। এবং লালিপপ টাইপের হিরো, যেটা আমি পরিষ্কার বললাম। কিন্তু ধীরে ধীরে গ্রুম করতে করতে এর মধ্যে তিনি বিয়ে করেন অমৃতা সিংকে। তার থেকে বয়সে অনেকটাই বড়। তাদের একটি সন্তান হয়। তার মেয়ে তো এখন সিনেমা করছে টচ্ছে, আপনারা জানেন। সাইফ আলী খানের সঙ্গে ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্স হওয়ার অন্যতম একটি কারণ আজকে আমি জানতে পারলাম আনন্দবাজার পোর্টাল থেকে, যে অমৃতা সিং নাকি সাইফ আলী খান খুব টায়ার্ড হয়ে গিয়ে তার ঘুম আসছে না, তাকে ঘুমের ওষুধ খাওয়া এই সাইফ। ফলে সেফের একটা মানে অ্যাজ অন ডে আজ অব্দি তিনি ঘুমের ওষুধ ছেড়ে ঘুমাতে পারেন না এই বয়সে। ফলে এটা নিয়ে একটা বিতর্ক হয়, তারপরে ঝগড়া ঝামেলা হয়, দুজনের মধ্যে আলাদা হয়ে যাওয়ার একটা ঘটনা ঘটে। কেন অমৃতা সিং তাকে ঘুমের ওষুধ নিয়মিত খাওয়াতেন জানা যায়নি। এটা তথ্য আরো ভবিষ্যতে জানা যাবে, যতটুকু জানতে পারলাম জানালাম। সাইফ অত্যন্ত ভদ্র ছেলে। নবাব পরিবারের যা টাকা পয়সা তাদের ছিল, তাতে করে তার সিনেমা না করলেও চলত। কিন্তু তিনি সিনেমায় গেছেন এবং নিজেকে আপগ্রেড করতে করতে ধীরে ধীরে ভয়ঙ্কর শক্তিশালী তিনি অভিনেতা হলেন। একবার এক সন্ত্রাসবাদী রোল করেছিলেন, আমার সিনেমার নামটা মনে পড়ছে না, যেটাতে করিনা কাপুর নায়িকা ছিলেন। একটা ট্রেন ব্লাস্টিং এর ব্যাপার ছিল, এবং তারপরে তিনি ওই র এজেন্ট হিসাবে 2-4টি ছবি করেন, এবং আমি তার অভিনয় থেকে মুগ্ধ হয়ে যাই। তো কি এমন ঘটনা ঘটলো যাতে করে তাকে ছুরি দিয়ে হত্যা করার প্রচেষ্টা করা হলো? এত বড় একটা ব্যাপার আপনাদেরকে বলি, যে এখনো পর্যন্ত যতটুকু খবর পাওয়া গেছে, যে তাকে যারা যে খুন হয়েছে তাদের একটা বড় গ্রুপ রয়েছে, এবং লরেন্স বিষ্ণয় যে দলটি রয়েছে সেটি কিন্তু গেরুয়াপন্থী একটি দল, উগ্রবাদী এবং রাজস্থানের দল। আপনারা জানেন যে বহু বছর আগে সালমান খান একবার সেখানে গিয়ে ওই বিশেষ ধরনের একটি হরিণকে গুলি করে মারে, কিন্তু পরে জানা গিয়েছিল যে গুলিটা অ্যাকচুয়ালি করেছিল সোনালী বিন্দ্রে,
কিন্তু ঘাড়ে নিয়ে নিয়েছিলেন সালমান। সালমান অত্যন্ত ভালো ছেলে ছিল। সেই দলের মধ্যে কিন্তু সৈফ আলী খানও ছিলেন। সাইফের কোনো দায়িত্ব কোনোটাই ছিল না। তো ইদানিং এত বছর বাদে সেটা নিয়ে কোর্ট কাছারি অনেক কিছু হওয়ার পর ধীরে ধীরে তারা সেখান থেকে বেরিয়ে আসেন। হ্যাঁ, তারা খুব ইনফ্লুয়েন্সিয়াল বলে হয়তো বেরিয়ে আসতে পারেন। এবারে অ্যাটেম্প করা হচ্ছে কিন্তু এই ফ্যামিলিগুলোকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে আমি ধরে নিচ্ছি যে বিষ্ণয় বলে এই উগ্র গেরুয়াপন্থী একটি দল, তারা সালমান খানকে কয়েকদিন আগে তার বাড়ির সামনে গুলিগোলা চালিয়েছে না কি করেছে, এখনো পর্যন্ত মানে মুম্বাই পুলিশ মুখে কুলু পেটেছেন, তথ্য জানাচ্ছেন না। সালমানও খুন হতে পারতেন, তার সিকিউরিটি বাড়ানো হয়েছে, তিনি খুব ইনসিকিউর হয়ে পড়েছেন, সিনেমাতে বা শুটিং ফুটিং এ যেতে পারছেন না। তাহলে মহারাষ্ট্র কি করছে, পরে আসছি পার্ট টু পার্ট। সালমান প্রাণে বেঁচে গেছেন, গুলিগোলা যা চলেছিল অন্যের উপর চলেছিল, তারপরেও কিন্তু সালমান বেরোচ্ছেন। সালমানের দুঃসাহস অসম্ভব। শাহরুখ খানকে একবার অ্যাটেম্প করা হয়েছিল বলে আজকে জানা যাচ্ছে, অ্যাজ অন ডেট, মানে গতকালই আমি জানতে পেরেছি, শুক্রবার রাত্রেই আমি জানতে পেরেছি। কেন শাহরুখ খান তো ভাই ওই হরিণ টরিন মারার ব্যাপারে ছিল না। আমির খানকে রাজত্ব করতে দেওয়া হয়নি। দেখুন, সব খানেদের কিন্তু অ্যাটেম্প করা হচ্ছে। আমির খান মানে এদের চারজনের মধ্যে যদি ধরতে হবে পারফেকশনিস্ট, দি বেস্ট অ্যাক্টর বলা যেতে পারে এদের চারজনের মধ্যে। নিখুঁত অভিনয় ছাড়া কিছু বোঝেন না। সৈফ আলী খানকে কেন ছুরিকাহত করা হলো, কাল পরশু এই রোজ এখন এই ব্যাপারটা নিয়ে আমি দেখি বম্বেতে নানান রকম খবর পেয়েছি। তার মধ্যে যতটুকু জিস্ট পেয়েছি, যেখানে সৈফের বাড়ি সেই জায়গাটাতে আমি প্রচুর গেছি, ভেরি অ্যারিস্টোক্রেট প্লেস, সিকিউরিটি প্রচুর আছে। এবং তারা যেহেতু রাজ পরিবারে, তাদের স্পেশাল সিকিউরিটিরও ব্যাপার রয়েছে। সৈফ গত পরশুদিন মানে বুধবার দিন রাত্রিবেলা, বুধবার রাত্রিবেলা, পরশুদিনের আগের দিন, পরশুদিন প্রথম খবরটা বৃহস্পতিবার প্রথম বেরোয়, যে রাত্রিবেলা তারা যখন ঘরে ছিলেন বা ঘুমাচ্ছিলেন বা এই গোত্রীয়, তখন একটি লোক ছুরি নিয়ে তাদের বাড়িতে ঢোকে এবং বলছে নাকি চুরি করতে ঢুকে। চুরি করতে ঢুকলেও তো সিসি ক্যামেরায় ধরা পড়বে। সিসি ক্যামেরায় আমাদের কাছে যে ফুটেজটি আছে, সেটা তো সে যখন পালাচ্ছে সেই ছবিটি আপনারা দেখতে পারেন। যে ফুটেজটি যেটা রয়েছে সেটা একটু আগে আপনাদের দেখিয়েছে, যদি আরেকবার দেখানো যায় তাহলে ভালো হয়। সেটা তার উপরে একটা হামলা করা হয় এবং যখন বেরিয়ে আসে, এই যে ফুটেজটা দেখুন, এই তখন সে বেরিয়ে আসছে, এই ছবিতে পাওয়া গেছে। আমার মস্ত বড় প্রশ্ন, সে যখন ঢুকেছিল সে ছবি কোথায়? সে ছবি কেন পাওয়া যায়নি? কোথায় উদাহরণ? এই দেখুন, দিব্যি নেমে আসছে, ছুরি টুরি চালিয়ে সে নেমে আসছে, কিন্তু তখনকার ছবি দেখুন ভালো করে, এই সেই ছবি। তো আমার কথাটা হচ্ছে, এখানেই মস্ত বড় প্রশ্ন চিহ্ন, যে কেন সৈফ আলী খানকে খুন করতে যাওয়া হয়েছিল। আমি বলবো চুরি ফুরি করতে যাওয়া হয়নি। যাকে ধরা হয়েছে তাকে উগ্রপন্থী হিসেবে ধরা হচ্ছে, হিন্দু উগ্রপন্থী এবং গেরুয়া উগ্রপন্থী বিষ্ণয় গ্রুপের। কেন করতে যাওয়া হয়েছিল, কোন যুক্তি উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে কি, দেখুন কারা কারা মানে আক্রান্ত হচ্ছে, 4 খান। একজনকে শুটিং করতে দেওয়া হয়নি, তিনি আমির খান। একজনের কে খুন করার মতলব করা হয়েছিল বলে শোনা যাচ্ছে, তিনি শাহরুখ খান। একজনের বাড়ির সামনে গুলিগোলা চালানো হয়েছে, তিনি সলমান খান। একজনকে এমন আহত করা হয়েছে যে গতকাল রাত্রিবেলা লেটেস্ট নিউজ আমি 11টা-12টার সময় এটা জানতে পারলাম, যে তার পিঠ থেকে ছোড়ার টুকরোগুলো, ফলাগুলো বার করা হয়েছে, কিন্তু ক্ষত এত বিভৎস রয়েছে যে তাকে উল্টে শুতে হচ্ছে, বেডসোর হয়ে যাওয়ার চান্স রয়েছে। আইসিইউতে থেকে নর্মাল বেডে দেওয়া হয়েছে এবং তার প্রাণের আশঙ্কা না থাকলেও তিনি সারা জীবন কুঁজো হয়ে যাবেন এরকম একটি আশঙ্কা করা হচ্ছে এবং তাকে বেঁকে গেছে তার শরীরটি, প্রচুর ব্লিডিং হয়েছে এবং সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার যেটা, তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। যে এত ভয়ঙ্কর ঘটনা, আপনি ভাবতে পারছেন একজন হিরো, মানে বেস্ট 10 হিরোর মধ্যে একজন এই মুহূর্তে বম্বে, 10 কেন 5 হিরোর মধ্যে তিনি একজন। অক্ষয় আর অজয় দেবগনকে যদি ধরা যায় তার মধ্যে একজন। তাকে বাড়িতে ঢুকে ছুরি মেরে ফেলে দেওয়ার যে ব্যাপার, তখন কোনো গাড়ি পাওয়া যায়নি। তাকে তার ছোট ছেলে তৈমুর তাকে কোন রকমে টানতে টানতে রাস্তা, পিঠের মধ্যে ছুরি গাঁথা, রক্তে ভেসে যাচ্ছে। তখন একটা অটো ছিল, সেই অটোওয়ালা তাকে বলছে আজাইয়ে অটো মে, এবং সেই একজন ইউপির অটোওয়ালা তাকে হসপিটালে নিয়ে যায়
এবং হসপিটালে নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তাকে অপারেট ইত্যাদি ইত্যাদি না করলে তাকে বাঁচানো যেত না, এবং তাকে একেবারেই সেফকে কিন্তু মানে সেফ প্লেসে রাখা হয়, অর্থাৎ আইসিইউতে রাখা হয়। তারপরে অপারেশন করার পর আপাতত ভালো। গতকাল এবং গত পরশু শর্মিলা ঠাকুর নিজে গেছেন সেখানে, এবং তিনি খুব আতঙ্কিত, একটা ভয়াল অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এবং এই বার্তাটি গেছে যে মুসলিম অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা রয়েছে তারা সাবধান। এটা ভারতবর্ষ, এটা সম্প্রতি তো সেখানে বিজেপি সরকার হয়েছে। কি বলছেন ফাড়নবিশের সম্বন্ধে আমি বলতে পারি, যিনি এখন বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, দেবেন্দ্র ফড়নবিশ, ব্রাহ্মণ, আমার দেখা বিজেপির অন্যতম সেরা মুখ্যমন্ত্রী, এবং তার ধারে কাছেও আমি কিন্তু কাউন্টিং এ রাখতে রাজি নই অন্য কোন মুখ্যমন্ত্রীকে, এমনকি সুষমা স্বরাজকে। নরেন্দ্র মোদী তো বেকার, ছেড়ে দিন, বাদ দিন, তার আমলে গোদরা ফোদরার মতন ঘটনা ঘটেছে, তিনি গুজরাটিদের জন্য প্রচুর করে গেছেন, এটা ঠিক। কিন্তু দেবেন্দ্র ফড়নবিশ ভবিষ্যতের মানে প্রধানমন্ত্রী হিসেবে তাকে প্রজেক্ট করার মতো শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, এবং ভীষণ রকম রিজিড, এবং খুব মুসলিম বিরোধীও তিনি নন। তাহলে তার রাজত্বে এটা হচ্ছে কি করে? তাহলে অ্যাডমিনিস্ট্রেশন বা আদার সাইড থেকে তো এই প্রশ্নগুলো উঠে আসছে যে 4 জন মুসলিম সুপারস্টার তারা কেন আক্রান্ত হচ্ছে? কোথায় অজয় দেবগনের বাড়িতে তো কোনো আক্রমণ হয়নি, আমরা বাংলার জামাই, ঠিক আছে ভাই, না হলেই ভালো। কোথায় গোবিন্দার বাড়িতে তো আক্রমণ হয়নি, অনিল কাপুরের বাড়িতে তো আক্রমণ হয়নি, এমনকি যিনি একেবারে বিজেপির চোখের মণি সে অক্ষয় কুমারের বাড়িতেও তো আক্রমণ হয়নি। তাহলে এই 4 মুসলিমকে টার্গেট করা হয়েছে কেন? উত্তর দেবেন কি মাননীয় নরেন্দ্র মোদীজি? কি খেলা চলছে? কেন এখনো পর্যন্ত সালমান খানকে যারা আক্রমণ করবার জন্য গিয়েছিল তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি? তাহলে কি আতঙ্কিত করে এই 4 মুসলিম সুপারস্টারকে কি বসিয়ে দেওয়ার একটা ধান্দাবাজি চলছে? আমি সরাসরি সমস্ত তদন্তটি ফেলুদার কাছে ছেড়ে দিলে বোম্বেটাকে ধরা যেত, কিন্তু ফেলুদা তো কাল্পনিক চরিত্র। কাজেই আমি অবশ্যই মনে করি যে এটা কলকাতা পুলিশ হলে বা রাজ্য পুলিশ হলে এতক্ষণে গ্রেপ্তার করে কে কি বৃত্তান্ত সব বেরিয়ে যেত। আর কয়েক ঘন্টার মধ্যে তো আপনারা জানেন যে আরজি করের ঘটনা বেরোবে, যদি বেরোবার থাকে বেরোবে, তার নির্দেশিকা তৈরি হবে। কিন্তু বম্বের মতো স্বপ্ননগরী, সবচাইতে বড় লোকদের শহর মুম্বাই, যেখানে আম্বানি থেকে শুরু করে টপ মোস্ট বিজনেস হাউস, এবং যেখানে অমিতাভ বচ্চন থেকে শুরু করে টপ মোস্ট ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট্রেসদের বাড়ি, সেখানে নওয়াব পরিবারের সৈফ আলী খান, যিনি আমাদের বাংলার নাতি, ঠাকুর পরিবারের নাতি, তার উপর এই হামলা হওয়ার কারণ কি? তাকে খুন করতে যাওয়ার কারণ কি? অত্যন্ত অপরাধ, নিন্দনীয়। আপনারা প্রত্যেকে নিন্দা করুন। আমরা বাংলাদেশ নিয়ে লাফাচ্ছি, ভাবতে পারেন বাংলাদেশে কোনো ওই যে কি চৌধুরী, চঞ্চল চৌধুরীর বাড়িতে হামলা হচ্ছে, হিন্দু একটা, এখনো পর্যন্ত তাকে টোকা পর্যন্ত মানেনি তো বাংলাদেশের কেউ। টাকাতে দিব্যি তিনি সিনেমা করছেন। কাজে এই প্রশ্নগুলো তো উঠে আসছে যে আপনারা অন্যদিকে হাত রাখছেন, কিন্তু আমরা টার্গেট দেখছি 4 সুপারস্টার খানদেরকে কিন্তু এই টার্গেট করা হয়েছে। সুতরাং এটার বিচার চাইছি, এবং যারা রাত জাগো ভাত জাগো ঢপবাজি করেছেন তাদেরকে বাদ দিন। আমার মনে হয় যে এটা অন্তত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা বিরাট ভাবে প্রতিবাদ উঠুক, এবং কেন খানেদের উপর হামলা হচ্ছে, কারণ এটাকে শর্মিলা ঠাকুর মমতা ব্যানার্জির অত্যন্ত প্রিয়, মমতা ব্যানার্জির অনুষ্ঠানেও তিনি বারবার এসছেন, ফলে এটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা প্রতিবাদ উঠুক, এবং এই হামলা কেন হচ্ছে সেটা নিয়ে মুখ খুলুক তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা, তবেই কিন্তু এটার উপযুক্ত জবাব দেওয়া হবে বলেই আমি মনে করি। মার্জনা করবেন, আজ সিনেমা নিয়ে করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু প্রত্যেকে কমেন্ট করবেন, প্রত্যেকে শেয়ার করবেন, এটা যাতে সর্বত্র ছড়িয়ে যায়, এটা আমার বিনীত অনুরোধ। এই আবেদন রেখে আজকের মতো শেষ করছি। শুভরাত্রি, সাব্বা খায়ের।